ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। স্টুডেন্টস, আজ আমরা সমাধান করব ক্লাস 7-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 থেকে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য 5 নম্বর মডেল সেটের পার্ট 2 এর ভিডিও। তো পার্ট 1-এর ভিডিওতে রিডিং স্কিল সিন থেকে সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমি সমাধান করে দিয়েছি। পার্ট 2 এর ভিডিওতে রিডিং স্কিল আনসিন, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি যে প্রশ্নগুলো আছে এগুলো সমাধান করা হবে। তো দুইয়ের দেখে দেখো, রিড দ্য ফলোয়িং প্যাসেজ, অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলো। তো এখানে তোমাদের একটি আনসেন প্যাসেজ দিয়েছে। তো এই আনসেন প্যাসেজটি পড়ে তোমাদের নিচে প্রশ্নগুলির উত্তর দিতে হবে। চলো আমরা সরাসরি প্রশ্ন উত্তর পর্বে এখানে চলে যাব। দেখো, দুয়ের এ দেখ কী বলেছে, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, নিচে প্রশ্নগুলির উত্তর দাও। তো এখানে মোট দেখো 4টি প্রশ্ন দেওয়া আছে। তো 4টি প্রশ্নের জন্য 1 নম্বর করে মোট 4 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, হু ওয়াজ হ্যামলেট? হ্যামলেট কে ছিল? তো চলো উত্তরটা আমরা দেখে নিই। হ্যামলেট কে ছিল? হ্যামলেট ওয়াজ দ্য প্রিন্স অফ ডেনমার্ক। তো হ্যামলেট কে ছিল না, ডেনমার্কের রাজপুত্র ছিল, তো রাজার ছেলে ছিল। 2 নম্বর, হু ওয়াজ ক্লডিয়াস? ক্লডিয়াসকে? তো এখানে প্যাসেজ থেকে ক্লডিয়াস সম্পর্কে আমরা পেয়েছি, দেখো যেটা পেয়েছি সেটা হচ্ছে ক্লডিয়াস ওয়াজ দ্য ব্রাদার অফ দ্য ডেড কিং। তো ক্লডিয়াস হচ্ছে যে মৃত রাজার ভাই ছিল, অ্যান আঙ্কেল অফ হ্যামলেট, এবং এখানে যে হ্যামলেটের কথা বলছি তার কাকা। 3 নম্বর প্রশ্ন, হাউ ওয়াজ হ্যামলেটস ফাদার বাই নেচার? তো হ্যামলেটের বাবার স্বভাব প্রকৃতি কেমন ছিল, অর্থাৎ কেমন ধরনের মানুষ তিনি ছিলেন? বাই নেচার হ্যামলেটস ফাদার ওয়াজ ওয়াইস অ্যান্ড গুড। তো স্বভাব প্রকৃতি অনুসারে হ্যামলেটের বাবা ছিলেন ওয়াইজ। ওয়াইজ মানে কি বিজ্ঞ, অর্থাৎ জ্ঞানী, অ্যান্ড গুড, গুড মানে কি ভালো। 4 নম্বর প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন কী বলেছে, হোয়াই ডিড হ্যামলেট বিকাম স্যাড অ্যান্ড আপসেট? তো হ্যামলেট কেন স্যাড অর্থাৎ দুঃখী হয়েছিল এবং আপসেট হতাশ হয়ে পড়েছিল? তো দেখো, তার দুঃখী এবং হতাশ হওয়ার কারণটা কী ছিল? হ্যামলেট বিকেম স্যাড অ্যান্ড আপসেট বিকজ। তো হ্যামলেট স্যাড এবং আপসেট হয়েছিল কারণ হিজ ফাদার ডায়েড সাডেনলি, তার বাবা হঠাৎ মারা গিয়েছিল, ইন এ মিস্টেরিয়াস ওয়ে, রহস্যজনকভাবে। এরপরে বিয়ের দিকে দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড ফর ফলস স্টেটমেন্টস, গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইউর আনসার্স। তো এখানে তোমাদের ট্রু ফলস লিখতে হবে এবং তার সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। 3টি প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, দ্য ডেথ অফ হ্যামলেটস ফাদার ওয়াজ ন্যাচারাল? ডেথ অফ হ্যামলেটস ফাদার ওয়াজ ন্যাচারাল মানে কি? হ্যামলেটের বাবার যে মৃত্যুটা সেটা ছিল ন্যাচারাল, মানে স্বাভাবিক। তো দেখো এটি হবে ফলস, এটি ফলস তোমরা করবে এবং সাপোর্টিং স্টেটমেন্ট তোমরা লিখবে, হিজ ফাদার ডায়েড সাডেনলি ইন এ মিস্টেরিয়াস ওয়ে, তার বাবা হঠাৎ মারা গিয়েছিল রহস্যজনকভাবে। আচ্ছা, দ্বিতীয়টা দেখো, দ্বিতীয়টা কী বলছে, ম্যারিং দ্য কুইন ক্লডিয়াস বিকেম দ্য নিউ কিং। তো রানীকে বিয়ে করার পর ক্লডিয়াস মানে কি, হ্যামলেটের যে কাকা, সে নতুন রাজা হয়েছিল। তো দেখো এটি ট্রু হয়ে যাবে, এটি ট্রু হবে এবং সাপোর্টিং স্টেটমেন্ট তোমরা লিখবে, সুন আফটার হিজ ডেথ ক্লডিয়াস ব্রাদার অফ দ্য ডেড কিং। তো তার মৃত্যুর পর, এখানে তার বলতে কি রাজার কথা বলছে, রাজার মৃত্যুর পর, তার হ্যামলেটের যে বাবা, তার মৃত্যুর পর ক্লডিয়াস যিনি হচ্ছে মৃত রাজার ভাই ছিল, অ্যান্ড আঙ্কেল অফ হ্যামলেট, এবং হ্যামলেটের কাকা ম্যারিড দ্য কুইন, রানীকে বিবাহ করেছিল, অর্থাৎ হ্যামলেটের মাকে বিবাহ করেছিল, অ্যান্ড দেন বিকেম দ্য কিং, তারপরে সে রানী হয়ে গিয়েছিল, তারপর সে রাজা হয়ে গিয়েছিল। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন কী হচ্ছে, হ্যামলেট ওয়াজ ভেরি হ্যাপি উইথ হিজ মাদার সেকেন্ড ম্যারেজ। তো হ্যামলেট খুবই খুশি হয়েছিল তার মায়ের দ্বিতীয় বিবাহতে। তো এটি দেখো, এটি ফলস হবে, সে খুশি হয়নি। হ্যামলেট ডিড নট লাইক হিজ মাদার আর টু ম্যারি এগেন সো কুইকলি। তো হ্যামলেট তার মায়ের এই দ্বিতীয় বিবাহটা, খুব তাড়াতাড়ি দ্বিতীয় বিবাহটা মেনে নিতে পারেনি। আচ্ছা, এরপরে গ্রামার ভোকাবুলারি দেখো, 3 থাকে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ফর্ম অফ ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেট। তো ব্র্যাকেটে কী দিয়েছে, ভার্ব দিয়েছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়েছে। তো এখানে তোমাদের টেন্স অনুযায়ী কিন্তু ভার্বগুলোর সঠিক রূপ এখানে বসাতে হবে। দেখো প্রথম প্রশ্ন, দ্য বয় অলওয়েজ ড্যাশ দ্য ট্রুথ। তো দেখো এই বাক্যে অলওয়েজ শব্দটি আছে, তো অলওয়েজ শব্দটি থাকা মানে সেটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট হবে। তাহলে দ্য বয় অলওয়েজ স্পিক্স হবে, স্পিক্স দ্য ট্রুথ, স্পিক্স এস, এই ভার্বটির সঙ্গে এস যোগ করবে, কারণ হচ্ছে দ্য বয় হচ্ছে 3rd পারসন সিঙ্গুলার। 2 নম্বর, মাই মাদার ইজ ড্যাশ নাও। নাও মানে এখন, তো এখন কোনো কাজ হচ্ছে মানে কি, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি করতে হবে এবং তার আগে দেখো অক্সিলারি ভার্ব ইজ বসেই আছে। মাই মাদার ইজ কুকিং, এখানে হবে কুকিং নাও। 3 নম্বর, উই ড্যাশ গো টু দার্জিলিং নেক্সট উইক। তো নেক্সট মানে কি পরে, পরে মানে কি যে কাজটা এখনও হয়নি, পরে হবে, অর্থাৎ ফিউচার টেন্স। তো দেখো এখানে ফিউচার ইন্ডিপেন্ডেন্ট হবে, দ্য উই উইল গো। এরপরে চেঞ্জ দ্য ন্যারেশন অফ দ্য ফলোয়িং। তো এখানে ন্যারেশন চেঞ্জ করতে হবে। প্রথম দেখো, রবি সেস আই অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ। তো এটি হচ্ছে যে অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ। চলো উত্তরটা আমরা দেখে নিই।
দেখো এই উত্তরটা হবে রবি সেজ দ্যাট হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ। আচ্ছা, এবার 2 নম্বর কী বলছি, দ্য গার্ল সেড টু হার ফ্রেন্ড আর ইউ রাইটিং লেটার নাও। তো এটা দেখো জিজ্ঞাসা চিহ্ন আছে, তো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স না অ্যাকশন চেঞ্জ। চলো উত্তরটা আমরা দেখে নিই। দেখো দ্য গার্ল আস্কড হার ফ্রেন্ড ইফ সি ওয়াজ রাইটিং এ লেটার দেন। এরপর 3 নম্বর কী বলছে, দ্য বয় সেড টু হিজ ফ্রেন্ডস আই ওয়েন্ট টু দ্য মিউজিয়াম ইয়েস্টারডে। তো এটি দেখো এটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে না অ্যাকশন চেঞ্জ হবে, এবং উত্তরটা দেখো হবে দ্য বয় টোল্ড হিজ ফ্রেন্ডস দ্যাট হি হ্যাড গন টু দ্য মিউজিয়াম দ্য প্রিভিয়াস ডে। এরপরে কী বলেছে দেখো, আন্ডারলাইন দ্য পার্টিসিপল অ্যাডজেক্টিভ ইন দ্য গিভেন সেন্টেন্স। তো এখানে পার্টিসিপল অ্যাডজেক্টিভে দাগ দিতে হবে। এ রোলিং স্টোন গ্যাদার নো মোস। তো দেখো এখানে পার্টিসিপল অ্যাডজেক্টিভ সম্পর্কে কিছু বলে দিই। তো পার্টিসিপল অ্যাডজেক্টিভ হচ্ছে এমন এক ধরনের অ্যাডজেক্টিভ যেগুলি সাধারণত ভার্বের পার্টিসিপল ফর্ম অনুযায়ী বসে, বা ভার্বের পার্টিসিপল যে ফর্মটা হয় সেটাই কিন্তু এখানে অ্যাডজেক্টিভ হিসেবে বসে। তো এইগুলো সাধারণত ভার্ব হিসেবেও বসে, অ্যাডজেক্টিভ হিসেবেও বসে। তো যখন আমাদের এই ভার্বগুলো অ্যাডজেক্টিভ হিসেবে বসবে তখন আমরা সেগুলোকে পার্টিসিপল অ্যাডজেক্টিভ বলবো। এগুলো কিন্তু ভার্ব হিসেবেও বসতে পারে। তো এই বাক্যে কী করে থাকবে, এই বাক্যে হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে বসবে এবং নাউনের আগে বসে থাকবে। তো এটি চেনার একটি সোজা নিয়ম তোমাদের বলে দিই, এই ভার্বগুলির শেষে বা এই অ্যাডজেক্টিভগুলোর শেষে আইএনজি, ইডি আর ইএন এইগুলো থাকবে, আইএনজি, ইডি আর ইএন। দেখো এই রোলিং স্টোন, দেখো নাউন এখানে স্টোন, তার আগে কী বসেছে রোলিং। তাহলে এই রোল হচ্ছে একটি ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ আছে, অথবা এটি পার্টিসিপল অ্যাডজেক্টিভ। আর সি থ্রিউ অ্যাওয়ে দ্য উইদার ফ্লাওয়ার, তো এখানে নাউন কোনটা, ফ্লাওয়ার, তার আগে বসে আছে দেখো ইডি যুক্ত একটি ওয়ার্ড, এটি হচ্ছে অ্যাডজেক্টিভ, আবার এও কিন্তু ভার্ব হিসেবেও ব্যবহৃত হয়। তো উইদার হয়ে যাবে পার্টিসিপল অ্যাডজেক্টিভ। উত্তরগুলো আমরা খাতা থেকে দেখে নিই। দেখো রোলিং, তখন রোলিং, 2 নম্বর হচ্ছে উইদার্ড। এবার দেখো 6 থেকে রাইট দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ফলোয়িং নাউন। তো এখানে প্লুরাল ফর্ম লিখতে হবে, 4টি দেওয়া আছে দেখো, হাফ নাম্বার করে 2 নম্বর প্রশ্ন দিতে হবে। দেখো অক্স হবে অক্সেন, আচ্ছা চাইল্ড হবে চিলড্রেন, শিপ হচ্ছে শিপ, আর গুজ হচ্ছে গিজ। চলো প্রথম থেকে সমস্ত উত্তরগুলো একবার তোমরা দেখে নাও, মিলিয়ে নাও। এর দেখো 4টি প্রশ্নের উত্তর করে দেওয়া আছে। বিয়ের দাগে ট্রু ফলস আছে, এখানে 3টি প্রশ্ন, প্রথমে একটা ফলস, তারপর ট্রু, তারপর ফলস। 3-এর দাগে দেখো, 3-এর দাগে কী বলেছে, এখানে ভার্বের সঠিক রূপ দিয়ে 3টি প্রশ্ন আছে। 4-এর দাগে ন্যাশন চেঞ্জ, এখানে মোট আছে 3টি প্রশ্ন। আর 5-এর দাগে হচ্ছে কি পার্টিসিপল অ্যাডজেক্টিভ, 6-এর দাগের আছে প্লুরাল ফর্ম। তো এই ছিল তোমাদের আনসিন এবং গ্রামার ভোকাবুলারি থেকে প্রশ্নগুলির সমাধান। নেক্সট ভিডিওতে পরবর্তী যে মডেল সেট আছে তার পার্ট 2 এর ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।